দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বেশ বড়সড় একটা পরিবর্তন ঘটে গেল, তাই না? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেটাই দেখব। বাংলাদেশের সেই নির্বাচন, যেটা শুধু একটা সাধারণ ভোট ছিল না, বরং ছিল একটা বিপ্লবেরই চূড়ান্ত রায়। তো চলুন একদম মূল জায়গায় যাওয়া যাক। আচ্ছা, এই পুরো নির্বাচনের গল্পটা যদি একটা মাত্র সংখ্যা দিয়ে বলতে হয়, তাহলে সেটা হবে ২১২। হ্যাঁ, শুধু এই একটা সংখ্যাই বলে দেয় জয়টা ঠিক কতটা অপ্রতিরোধ ছিল। এই যে ২১২টা আসন দেখছেন, এটাই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে বিএনপিকে পাক্কা ২০ বছর পর আবার ক্ষমতায় ফিরিয়ে আনল। ভাবা যায়? এটা তো আর সাধারণ কোনো জয় না, এটা একটা সত্যিকারের ঐতিহাসিক কামব্যাক। কিন্তু আসল প্রশ্নটা হলো, এটা হলোটা কিভাবে? মানে যে দলের প্রধান নিজেই দেশের বাইরে নির্বাসনে, সেই দল এমন একটা অভাবনীয় জয় ছিনিয়ে আনল কিভাবে? আচ্ছা, চলুন এই গল্পের একদম শুরু থেকে দেখা যাক। তো এই জয়ের পেছনের আসল কারণটা বুঝতে হলে আমাদের টাইম মেশিনে করে ঠিক ২ বছর পেছনে যেতে হবে, সোজা ২০২৪ সালে। কারণ এই যে রাজনৈতিক ঝড়, এর শুরুটা কিন্তু সেখানেই। দেখুন, বিপ্লবের ঠিক আগের পরিস্থিতিটা ছিল, আচ্ছা, দি ইকোনমিস্টের ভাষায় বলতে গেলে বাংলাদেশ কার্যত একটি একদলীয় রাষ্ট্রে পরিণত হয়েছিল। আর এর কারণটাও পরিষ্কার। বিরোধী দলগুলো তো ২০২৪ সালের নির্বাচন বয়কট করেছিল, ফলে ভোটার উপস্থিতি ছিল ইতিহাসের সবচেয়ে কম। মানে এটা ছিল একরকমের নীরব প্রতিবাদ। আর তারপর যা ঘটল তা সত্যিই অবিশ্বাস্য। দেখুন, জুন মাসে শুরু হলো সরকারি চাকরির কোটা নিয়ে ছাত্রদের আন্দোলন। জুলাই মাসে সেই আন্দোলন দমাতে গিয়ে ঘটল নির্মম দমনপীড়ন, যা জুলাই ম্যাসেকার নামে পরিচিত। এর ফল হল উল্টো। অগস্টের ৫ তারিখেই অসহযোগ আন্দোলনে ১৫ বছরের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হলেন। আর ঠিক তার পরের দিন ৬ই অগস্ট সংসদ ভেঙে দিয়ে নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো। মানে মাত্র কয়েকটা মাস, একটা ছাত্র আন্দোলন পুরো দেশের রাজনৈতিক চিত্রটাই একদম পাল্টে দিল। এই বিপ্লবের সবচেয়ে বড় এবং সরাসরি ফল কি ছিল জানেন? দীর্ঘদিনের শাসক দল আওয়ামী লীগকে ২০২৬ সালের নির্বাচনে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এর ফলে দেশের রাজনীতিতে হঠাৎ করে একটা বিশাল শূন্যস্থান তৈরি হল। আর এই যে একটা শূন্যস্থান তৈরি হলো, সেটা পূরণ করতেই মাঠে নেমে পড়ল নতুন আর পুরনো সব রাজনৈতিক দলগুলো। বলা যায় ক্ষমতার জন্য একটা নতুন দৌড় শুরু হয়ে গেল। ফলে এবারের নির্বাচনী লড়াইটা কিন্তু মূলত দুটো জোটের মধ্যেই হল। একদিকে ছিল অভিজ্ঞ বিএনপির নেতৃত্বাধীন জোট, যারা ২০ বছর পর ক্ষমতায় ফেরার জন্য মরিয়া, আর অন্যদিকে ছিল ১১টা দলের একটা একেবারে নতুন জোট, যার মধ্যে ছিল বিপ্লব থেকে জন্ম নেওয়া ছাত্রদের দল ন্যাশনাল সিটিজেন পার্টিও। আর এই নির্বাচনে একটা বিরাট ফ্যাক্টর ছিল ভোটাররা নিজেরাই, বিশেষ করে তরুণ ভোটাররা। ভাবুন একবার, মোট নিবন্ধিত ভোটারের প্রায় ৪৪% ছিল তরুণ, মানে সেই জেনজিস, যারা কিনা ২০২৪ সালের বিপ্লবের একেবারে সম্মুখ সারিতে ছিল। তো বোঝাই যাচ্ছে তাদের ভোটটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। সেজন্যই দলগুলোর নির্বাচনী প্রচারণার মূল ফোকাসও ছিল সেই সব ইস্যু, যেগুলোর কারণে আসলে বিপ্লবটা হয়েছিল। যেমন ধরুন, তরুণদের বেকারত্ব, ব্যাপক দুর্নীতি, নির্বাচনী ব্যবস্থা সংস্কারের দাবি, অর্থনৈতিক স্থিতিশীলতা, আর হ্যাঁ, অবশ্যই সুশাসনের প্রতিশ্রুতি। মানে সব মিলিয়ে মূল সুরটা ছিল একটাই: পরিবর্তন। অবশেষে সেই চূড়ান্ত দিনটা এলো, ২০২৬ সালের ২৬শে ফেব্রুয়ারি। বাংলাদেশের কোটি কোটি মানুষ সেদিন ব্যালটের মাধ্যমে তাদের রায় জানিয়ে দিল। আর ফলাফল? ফলাফল ছিল এক কথায় অবিশ্বাস্য। বিএনপি জোট শুধু জেতেনি, তারা সংসদে ২/৩ বেশি আসন পেয়ে একটা ঐতিহাসিক ম্যান্ডেট আদায় করে নিয়েছে। মানে পরিষ্কার রায়। আরেকটা গুরুত্বপূর্ণ সংখ্যা হল প্রায় ৫৯.৪৪%। এটা হল ভোটার উপস্থিতির হার। এই সংখ্যাটা কিন্তু প্রমাণ করে দেয় যে গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর মানুষের আস্থা আবার ফিরে এসেছে। ১২৭ মিলিয়ন ভোটারের মধ্যে এত মানুষের ভোট দিতে আসাটা সত্যি চোখে পড়ার মতো একটা ব্যাপার ছিল। স্বাভাবিকভাবেই পুরো বিশ্বের নজর ছিল এই নির্বাচনের দিকে। ফলাফল ঘোষণার পরপরই ভারতের মতো আঞ্চলিক শক্তি নতুন সরকারকে অভিনন্দন জানায়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যে তারা একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকবে। এই বার্তাটা কিন্তু এই ফলাফলের ভূ-রাজনৈতিক গুরুত্বটা একদম স্পষ্ট করে দেয়। শুধু ভারতই নয়, পাকিস্তানও কিন্তু এই ফলাফলকে স্বাগত জানিয়েছে। তাদের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দুজনেই অভিনন্দন জানান এবং আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করার আশা প্রকাশ করেন। মানে দক্ষিণ এশিয়ার জটিল ভূরাজনীতিতে একটা নতুন সম্ভাবনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই নির্বাচনটা কিন্তু শুধু একটা সরকার পরিবর্তনের ভোট ছিল না, এর সাথে সাথেই জুলাই সনদ নামে একটা সাংবিধানিক গণভোটও হয়েছিল। এর মাধ্যমে দেশের শাসন ব্যবস্থায় কিছু মৌলিক পরিবর্তনের প্রস্তাব করা হয়, যেমন ধরুন প্রধানমন্ত্রীর মেয়াদ 2 বারের বেশি হতে পারবে না, বা বিচার বিভাগের স্বাধীনতা আরও শক্তিশালী করা হবে। মানে এটা ছিল একটা সিস্টেম পরিবর্তনের চেষ্টা। তো নির্বাচন একটা সুস্পষ্ট রায় দিয়েছে, একজন বিজয়ীও ঠিক হয়েছে, কিন্তু দেশের ভবিষ্যৎ নিয়ে আসল পরীক্ষাটা বোধহয় এখনই শুরু হলো। একটা বিপ্লব আর এমন একটা ঐতিহাসিক রায়ের পর নতুন সরকার কি পারবে 175 মিলিয়ন মানুষের আশা পূরণ করতে? তারা যে স্থিতিশীলতা আর সংস্কারের জন্য অপেক্ষা করছে, সেটা কি তারা পাবে? এই বড় প্রশ্নগুলোর উত্তর একমাত্র সময়ই দিতে পারবে।